আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা দিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে। কাশ্মীরে পেহেলগামে যে পর্যটকদের উপরে হামলার 15 দিন পরেই এই যুদ্ধ শুরু করলো ভারত। যদিও এই পর্যটকদের উপরে যে হামলা, সেই হামলাকে নিয়েও বক্তব্য রয়েছে। অনেকে মনে করেন যে এই ঘটনাটি মোদী সরকারের যেই মানে ক্রমশ যেই অজনপ্রিয়তা বা যে পরিস্থিতি, তাতে সরকারের মতো করেই ঘটানো হয়েছে। যেমন হাসিনা বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটাতো পরিস্থিতিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, তেমনই একটি ঘটনা। কোনো ধরনের আন্তর্জাতিক তদন্তের আগেই 15 দিনের মাথায় আসলে ভারত পাকিস্তানের উপর 7-8টি স্থানে অ্যাটাক করে। বাট পাকিস্তানের যে তীব্র প্রতিরোধ, সে প্রতিরোধে প্রায় 5-6টির মতো নানা রকমের খবর আসছে। রাফায়েল এয়ারক্রাফট সহ 3টি রাফায়েল এয়ারক্রাফট সহ ভারতের এক রাতেই প্রায় 100 কোটি টাকার বেশি খরচ হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। তো এই যুদ্ধের ক্ষেত্রে মানুষের সবচেয়ে বড় আশঙ্কা যে এটি পারমাণবিক যুদ্ধের দিকে টার্ন নেয় কিনা, কারণ উভয়ই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং উভয়ই হট টেম্পার্ড রাষ্ট্র, এবং বাংলাদেশের জন্য একটি নতুন পরীক্ষা, একটি নতুন কূটনৈতিক পরীক্ষা। তো এই সবগুলো বিষয় নিয়ে আমরা আসলে কথা বলবো। আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমার চ্যানেলের নিয়মিত অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, কূটনীতিক সাকিব আলী। সাকিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং আমাদের দর্শক ভাই বোনদেরকে আমার শুভেচ্ছা ভালোবাসা এবং সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। তারা অপারেশন সিন্দুর তারা লঞ্চ করলো 6-7 তারিখে রাত 1টা থেকে 1:30টার মধ্যে। এটা এর আগে কিন্তু আমি শুনছিলাম আপনার ভারতীয় ইয়েতে, তার আগেই বলা হচ্ছিল কবে হবে, একদিন গেল, 2 দিন গেল, 5 দিন গেল। ওখানে তো একটা গ্রুপ আছে, তারা সারাক্ষণ ইয়ে করছে কতদিন হবে। এবং কারণ আপনার মোদী সাহেবই এই ধরনের একটা ইয়ে করেছেন, মোদী, অমিত শাহ, এরা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন, পরিবেশ তৈরি করেছেন যে তাদেরকে কিছু একটা করতেই হবে, তাদেরকে দেখাইতেই হবে যে ভারত খুবই শক্তিশালী এবং ভারত এটার বদলা নেবে। প্রতিশোধ পরায়ণতা দেখাচ্ছেন পরিপক্কতার পরিবর্তে। তো যাই হোক, এখন এর সময় তারা বলছিল যে তারা এই যে ইসরায়েল যেভাবে করেছে, গত এই যে হিজবুল্লাহকে অ্যাটাক করেছে বা সিরিয়াতে অ্যাটাক করেছে, সেই সময় কিন্তু যেটা হয়েছে যে তারা F-35 গুলাকে ইসরায়েলের আকাশ সীমার মধ্যেই রেখে তারা মিসাইল ক্ষেপণাস্ত্রগুলা তারা ওখান থেকে লঞ্চ করেছে 100, 150, 200 মাইল দূর থেকে। ফলে তাদের কোনো বিমান ক্ষতি হয় নাই। এরা তখন চিন্তা করছিল যে পুলওয়ামার কারণে, যে আপনার মনে আছে যে পুলওয়ামা 2019 সালে যেটা হয়, সেই সময় তারা একটা প্লেন হারিয়েছিল এবং সেটা নিয়ে ভারতের একটা বিরাট অপমান হয়। তাদের পাইলট ওদের হাতে ধরা পড়ে, যাকে পরে ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তো এইবার তারা প্ল্যান করেছে যে তারা আপনার যে ক্ষেপণাস্ত্রগুলো লঞ্চ করবে, তারা করবে হচ্ছে গিয়ে তাদের আকাশসীমার মধ্যে, এবং সেটাই তারা করেছে। তারা 9টা জায়গায় তারা বলছে, পাকিস্তান বলছে 6টা জায়গায় 24টা ক্ষেপণাস্ত্র তারা লঞ্চ করে। এই 24টা ক্ষেপণাস্ত্র লঞ্চ করার পরে পাকিস্তান বলছে তাদের 26 জন মারা গেছে। এদিকে ভারত বলছে, ভারতের পররাষ্ট্র সচিব তিনি বলছেন যে পাকিস্তানের 90 জন মারা গেছে। এখানে পাকিস্তান বলছে যে ওরা 5টি বিমানকে ভূপাতিত করেছে। ভারতের 5টি বিমান কি কি? 3টা রাফায়েল, একটা MiG-29, একটা Su-30 এবং আরেকটি হচ্ছে আরেকটা ড্রোন, এবং এটাও বোধহয় আমেরিকান ড্রোন, সেটাকেও তারা করেছে। 6টাকে তারা আসলে ভূপাতিত করেছে। এটা কিন্তু প্রথম ভারত কিন্তু এটা স্বীকার করছে না, কিন্তু অস্বীকারও করে নাই। ভারত কিন্তু এটা বলে নাই না আমাদের একটা প্লেন হারায় নাই। এটা আমি ইন্ডিয়ান মিডিয়া খবরে যেটা পেলাম সেটা হচ্ছে যে ইন্ডিয়া টুডে বলেছে 3টা প্লেন হারিয়েছে। হিন্দু পেপার তারা আরেকটা এডিশনাল প্লেনের কথা বলেছে, অর্থাৎ 4টা প্লেন তারাই স্বীকার করেছে। এখনো ভারতের সরকারের থেকে আমরা অফিসিয়ালি কোনো স্বীকারোক্তি পাই নাই, কিন্তু আমরা বুঝতে পারছি যেটা গ্রাউন্ড রিপোর্ট, যে এই সমস্ত এলাকায়, এই যে আপনার
এলওসি মানে কাশ্মীরের ভিতরে এখানে প্লেনগুলো সব ভূপাতিত হয়েছে। এখান থেকে তারা করছিল, তারা অলরেডি রেডি ছিল। পাকিস্তান বোঝা যায় যে আগের থেকে আমরা যখন জানতে পারি তখন তারাও জানতো। যেই মুহূর্তে তারা উঠেছে এরাও উপরে উঠেছে, যেই মুহূর্তে তারা ক্ষেপণাস্ত্র করেছে সাথে সাথে ওরাও করেছে। একটা জিনিস হচ্ছে যে আমি জানি না এটা কতটুকু, কিন্তু আমার দেশ রিপোর্ট করছে, আমার দেশ পত্রিকা রিপোর্ট করছে যে আজকে কিন্তু রাফায়েল বিমানের যে কোম্পানি রাফায়েল ডাসো, এই কোম্পানির কিন্তু স্টক প্রাইস ফল করেছে, পড়ে গেছে। এবং এখন J-17 চাইনিজ, এটার কিন্তু দাম মনে হচ্ছে বাড়ছে। একটা রাফায়েল এয়ারক্রাফটের দাম $200 মিলিয়ন। তা আপনি যে একটু আগে বলছিলেন 1 বিলিয়ন, তো 3টা পড়া মানে 600 বিলিয়ন ওখানেই চলে গেছে। হ্যাঁ, মানে আমি একটা মোটা দাগের কথা বললাম আপনাকে, হয়তো এটা আরো বেশি হইতে পারে, 20-30 বেশি হইতে পারে। সো এটা হয়েছে, এবং এটা আমরা এখন পর্যন্ত বিবিসি বাংলাও এটা রিপোর্ট করেছে যে হয়েছে, অনেকেই রিপোর্ট করছে এটা হয়েছে। সুতরাং এটা যদি হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি এটা হয়েছে যদি ধরে নেই, তাহলে পাকিস্তান কিন্তু একটা বিরাট শিক্ষা দিয়েছে ভারতকে। আমি মনে করি বিমান বাহিনী যুদ্ধে লাস্ট কবে এই ধরনের 65 এর পরে এরকম কখনো বোধহয় বিমান বাহিনীর যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে হারে নাই। আমার যেটুকু ছোট জ্ঞানে, আমি যতটুকু আমার মনে হচ্ছে, হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে এর থেকে হারে নাই, হ্যাঁ, 65 এর পরে। সো সেই হিসাবে আমি বলবো যে এখন আমাদের, এবং এখানে আরো একটা ব্যাপার আছে, এখানে যে ওই যে যাদেরকে 9টা জায়গায় যে অ্যাটাক করেছিল না, ভাওয়ালপুর, মুরিদকা, এগুলো পাঞ্জাব এবং ইয়েতে আপনার আজাদ কাশ্মীরে, সেইখানে যে হয়েছে সেখানে কিন্তু তারা মাসুদ আজহার, বোধহয় ওনার নাম মাসুদ আজহার, উনি বোধহয় জৈশ-ই মোহাম্মদের উনার ফ্যামিলির 10 জনকে মেরে ফেলা হয়েছে, এরকম একটা দাবি করা হয়েছে। জি, এবং এটা জৈশ-ই মোহাম্মদই করছে। জৈশ-ই মোহাম্মদই ক্লেম করছে যে উনার ফ্যামিলির 10 জন মারা গেছে। এখন এইটাতে কি এটার ফলাফল হবে আমরা জানি না। আমরা আশা করি, যেটা একটু আগেই দেখছিলাম, যে পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী, উনার নাম হচ্ছে খাজা মোহাম্মদ আসিফ, বলছেন যে পাকিস্তান কিন্তু পুরোপুরি যুদ্ধ, মানে পূর্ণ যুদ্ধ এড়াইতে চাচ্ছে। এবং আমরা আশা করব যে এরপরে আর মানে ভারত এরপরে আর কোনো আঘাত করবে না বা কোনো একটা করবে না। ইতিমধ্যে যদিও আপনার শাহবাজ শরীফ, ওদের যে সিকিউরিটি কমিটি, সেটা আর্মিকে ফুল স্বাধীনতা দিয়েছে, যেটা ভারতও দিয়েছে। এটা বোধহয় এটা একটা ফর্মালিটি, যে তাদের পূর্ণ স্বাধীনতা আছে, তারা যা করতে চায় দেশকে রক্ষা করার জন্য তারা করবে। কিন্তু আমি আশা করব যে পাকিস্তান থেকে আর কোনো অ্যাকশন এখন আপাতত হবে না। আমি আশা করি যে এটা এসকেলেট করবে না, কারণ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভারত যেটাই করেছে, ভারত কিন্তু তখন বলেছিল যে আমরা কিন্তু এটাকে এটা এসকেলেট করতে চাচ্ছি না, এটাকে বাড়াইতে চাচ্ছি না। তারাও যদি বাড়াইতে না চায়, পাকিস্তান যদি এটা এড়াইতে চায় ফুল ফ্লেজেড যুদ্ধ, তো তাহলে আমার মনে হয়, আমি আশা করব যে দুইজনই আস্তে করে একটু নিজেদেরকে টেনে নিবে। তবে সাকিব ভাই, ধরেন সামরিক যে শক্তির যে পরিসংখ্যান আমরা দেখি, সেই পরিসংখ্যান আমি বিবিসি বাংলা রিপোর্টে দেখছিলাম, তাদের একটি চমৎকার পরিসংখ্যান তারা দিয়েছে, যে পরিসংখ্যান অনুযায়ী আপনার ধরেন কিন্তু প্রতিবারই কিন্তু আমরা দেখি যে মানে পাকিস্তানের কাছে ভারত ধরাশায়ী হয়, যেমন কার্গিলে হয়েছে বা এর আগের গুলোই হয়েছে। তো এবং ভারত আনফর্চুনেটলি আমাদের মহান মুক্তিযুদ্ধকেও তাদের যুদ্ধ হিসেবে দাবি করে এটা কৃতিত্ব নিতে চায় আর কি। মানে 65 থেকে শুরু করে সকল যুদ্ধেই কিন্তু ভারত কিন্তু পাকিস্তানের কাছে পরাজিত এবং ধরাশায়ী বলা যায়, পরাজিত না, ধরাশায়ী বলবো আমরা। এবং গতকালকের এই সিমটমটা আমরা দেখেছি। এবং আপনি জানেন যে মোদী আর কমপক্ষে আরো 7 দিন আগে ভারতের সেনাবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধের ব্যাপারে নির্দেশনা দিয়ে দিয়েছে, মানে স্বাধীনতা দিয়ে দিয়েছে, যেটি গতকাল পাকিস্তান দিল। তো এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটা খুব লজ্জাজনক, রাতের বেলায় মধ্যরাতের পরে এসে তুমি হঠাৎ করে এরকম একটা হামলা চালাই দেওয়া, এটা লজ্জাজনক বলেছেন। তুরস্ক উদ্বেগ প্রকাশ করে, ইনফ্যাক্ট পাকিস্তানের সমর্থনে চীন উদ্বেগ প্রকাশ করেছে, ইসরায়েল সমর্থন করেছে ভারতকে। তো পুরো বিশ্বের কিন্তু একটা নজর আছে, বিকজ উভয় দেশই তো পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র। তো
তো এবং দুইটাই হট টেম্পার্ড, কিন্তু মানে পাকিস্তান হট টেম্পার্ড, ভারত তো এখন একটা পারমাণবিক বোমা যদি কেউ ছেড়ে দেয় তো মানে আমাদের সাউথ এশিয়ায় তো ধ্বংস হয়ে যাওয়ার কথা আর কি, এমন একটা অবস্থা। মানে সালে সালে মিলে যাচ্ছে, গবেষণার সাথে পঁচিশ মিলে যাচ্ছে। এখন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কতটুকু বলে আপনি মনে করেন, বা পারমাণবিক শক্তিগুলো এটা কিভাবে নেবে, বা আপনার পর্যবেক্ষণটা একটু শুনি। প্রথমে আপনি যে গবেষণাটা নিয়ে, যেই সংবাদ বা রিপোর্টটা নিয়ে বলেন, এটা নিয়ে দুটো কথা বলতে চাই। প্রথমত হচ্ছে রাটগার্স বিশ্ববিদ্যালয় হচ্ছে নিউ জার্সিতে, আপনার পাশেই একটা বিশ্ববিদ্যালয়, নামকরা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়তে যেটা করা হয়েছিল, আমি যেটা পড়ে দেখলাম, সেটা হচ্ছে যে কিছু পাকিস্তানের কিছু জেনারেল এবং ভারতের কিছু জেনারেল, তাদেরকে তারা দাওয়াত দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তাদেরকে ভিন্ন ভিন্ন দুইটা রুমে রেখেছে। ভিন্ন রুমে রেখে তাদেরকে একজনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা পাকিস্তান ভারত কি যুদ্ধ হইতে পারে? তো তারা তো সারা জীবন ধরে এইটারই প্রস্তুতি নিচ্ছে। তারা বলেছে হ্যাঁ হতে পারে। তো বলে আচ্ছা তাহলে কি হতে পারে, কিভাবে হতে পারে? তখন ভারতীয়রা হয়তো বলেছে যে পার্লামেন্ট অ্যাটাক হতে পারে, অথবা কাশ্মীরের জন্য হতে পারে, যেটা যেটা। তখন কি হতে পারে ওইটা নিয়ে আবার তারা পাকিস্তানি জেনারেলের কাছে গেছে। আবার পাকিস্তানি যেটা বলেছে জেনারেলরা, সেটা নিয়ে আবার আসছে ভারতীয়দের কাছে। এইভাবে তারা এটা তৈরি করেছে। তো এখন ওই সময় যে 2025 সালের যে কথা বলা হয়, 2025-এ ব্যাপারে এখানে যদিও হলো, যেটা অনেকটা মানে বললে একটা বছর বেছে নিতে হয়, বেছে নেওয়া হয়েছে। যেহেতু এটা 2019-এ হয়েছে, আপনার এই যে এই রিপোর্টটা বা এই এক্সারসাইজটা, বা এটাকে আমরা যদি বলি একটা ব্রেইন স্টর্মিং বা এক্সারসাইজ, এটা হয়েছে আপনার 2019-এ। সেই সময় তারা 5-6 বছরের মধ্যে বলতে চেয়েছে, কারণ 10 বছরের পরে তো আপনার অনেক কিছু ফোরকাস্ট করা বা ভবিষ্যৎবাণী করা কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমার মনে হয় যে এখানে আপনি যে কথাটা বলেছেন, হট হেডেড কয়েকবার বলেছেন, আমি আপনার সাথে এই ব্যাপারে একমত। হ্যাঁ, যে দেখেন যে দুইটাই তো নর্থ ইন্ডিয়ান, তো নর্থ ইন্ডিয়ার মানুষদের একটু টেম্পারামেন্ট সমস্যা থাকে। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানি যে প্রতিটা পারমাণবিক শক্তির কিছু প্রোটোকল মানতে হয়, এবং তাদের আপনার কমান্ড এন্ড কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ কে অর্ডার দিতে পারবে, কিভাবে এটা লঞ্চ করা হবে, এইসব ব্যাপারে কিন্তু অনেকগুলো আপনার একজন ইচ্ছা করলেই পারে না, একজন ইচ্ছা করলেই পারবে না। সুতরাং এটা অনেককে এটাতে এগ্রি করতে হয়। তো আমি সেই হিসাবে বলছি যে, এবং আন্তর্জাতিক প্রত্যেকটা দেশই কিন্তু সবাইকে, ওদেরকে বলা হয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়াকে, যাতে এটাকে বাড়ানো না হয়, এটা যাতে পারমাণবিক যুদ্ধের দিকে না যায়। তা আমি সেই হিসাবে বলবো যে এই যুদ্ধগুলা আসলে ধরেন, আমরা যদি ইয়ের কথা ধরি, মোদি সাহেবের কথা ধরি, উনার জন্য উনার ইকোনমিক হয়তো পারফরমেন্স ভালো না, উনার হয়তো অন্যান্য অভ্যন্তরীণ সমস্যা আছে, সেখান থেকে মানুষের মনোযোগ যদি আপনি অন্যদিকে সরাইতে চান, তাহলে এই ধরনের কাজ আপনাকে কিন্তু অনেক, আপনার জন্য লাভজনক এই ধরনের। কিন্তু এটা আবার একটা লেভেল ক্রস করলে কিন্তু আবার আপনার জন্য লাভজনক না। মানে আমি আপনাকে কি বুঝাইতে পারছিলাম যে এটা একটু ছোটর মধ্যে থাকলেই ভালো হয়। সেই জন্য আমি বলতে চাই যে এটা পারমাণবিক যুদ্ধে পুরোপুরি, যেখানে আপনি দেখালেন যে 12.5 কোটি লোক মারা যাবে, এটা আনবিলিভেবল এটা ব্যবস্থা, এই দিকে আমরা যাব বলে আমি মনে করি না। অ্যাকচুয়ালি আমি এটাও মনে করি না যে আমরা পূর্ণাঙ্গ যুদ্ধ, পাকিস্তান এবং ভারতের পূর্ণাঙ্গ যুদ্ধ হবে, কারণ দুটি পারমাণবিক শক্তির কিন্তু কখনো পূর্ণাঙ্গ যুদ্ধ হয় না, কনভেনশনাল ওয়ারও হয় না। আপনি দেখবেন যে কখনোই দুটো পারমাণবিক শক্তি একটার সাথে যুদ্ধ করে না। ইউএসএ যত যাওকেই অ্যাটাক করেছে, কখনোই কিন্তু নর্থ কোরিয়াকে অ্যাটাক করার কথা চিন্তাও করে নাই। ইরানকেও কিন্তু অ্যাটাক করার কথা চিন্তা করে, এখনো যদিও ইরানেরটা এখনো রেডি, মানে ওরা বলে নাই যে আমরা নিউক্লিয়ার পাওয়ার, কিন্তু তারপরেও তাদেরকে এখনো অ্যাটাক করতে সে ভয় পাচ্ছে বা করছে না। সুতরাং আমি মনে করি যে এই সমস্ত ব্যাপারে এইগুলো হচ্ছে গিয়ে ব্রাভাডো, মানে এগুলো বেশি রেটরিক, এটা আসলে কোনো মতেই এই যুদ্ধের দিকে যাবে বলে আমি মনে করি না, আমি মনে করি না। এবং আরো একটা জিনিস আপনাকে বলার দরকার এখানে, সেটা হচ্ছে যে যুদ্ধ একটা অত্যন্ত অত্যন্ত আপনার ব্যয়সাধ্য জিনিস। আপনাকে প্রচুর গোলা বারুদ কিনতে হবে, আপনার গোলা বারুদ তখন যেতে থাকবে, আপনার ইকুইপমেন্ট ধ্বংস হয়ে যাবে, আপনার ট্যাঙ্ক গুলো ধ্বংস হয়ে যাবে, আপনার প্লেন গুলো, এই যে আপনি যে বললেন এক রাতের মধ্যে $1 বিলিয়ন শেষ। এখন এইভাবে কি এই দুটো দেশ, আপনি জানেন যে
পাকিস্তানের অবস্থা খুবই খারাপ অর্থনৈতিকভাবে। তারা এখন আবার IMF এর একটা বেইল আউট বোধহয় $7 বিলিয়ন, এটা তারা 20 বার বোধহয় তাদের বেইল আউট পাইলো, তারা 20 নম্বর বোধহয় বেইল আউট তারা নিচ্ছে এখন। আপনি জানেন যে ইন্ডিয়ার অবস্থা খুব একটা ভালো না, ইন্ডিয়ার অবস্থাও ভালো না অর্থনৈতিকভাবে। সুতরাং এই দুটো দেশ আসলে অর্থনৈতিকভাবে দে ক্যানট অ্যাফোর্ড ইট। তাদের পক্ষে এইটার ব্যয় মেটানো খুবই কঠিন হবে বলে আপনি দেখলেন যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী অলরেডি বলেছেন যে ওনারা পূর্ণাঙ্গ যুদ্ধে এড়িয়ে যাচ্ছেন। আমার মনে হয় যে ইন্ডিয়াও যদি ইয়ে হয় যে তারাও এটা করবে বলে আমি মনে করি না। এবং তো এটাই আসলে আমারও তাই ধারণা, কারণ এক রাতে যদি 100 কোটি টাকার লস হয়, তো কয় রাতের যুদ্ধে আপনি কয়শো কোটি লস করবেন আর কি, এটা হচ্ছে বক্তব্য। তো পাকিস্তানের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ইন্ডিয়ার কন্ডিশন দুইটাই খুবই নাজুক। আর বর্তমানে বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে তারা এই জাতীয় অ্যাটেম্পট নেবে বলে আমার মনে হয় না, কিন্তু তারপরে ধরেন আশঙ্কা তো থাকেই। আরো একটা জিনিস আছে, সরি আমি একটু করে ঢুকতেছি, কারণ মাথায় ঢুকতেছে আসতেছে, আর আমি তখন আপনারা একটু করে সাপ্লাই দিচ্ছি, আপনাকে একটু সাপ্লাই দিচ্ছি। সেটা হইলো কি যে এই ইন্ডিয়ান যারা জেনারেল, যারা রিটায়ার করছে, তারা বলতেছে 2003 সালে ভারতের সেনাবাহিনী আপনার যতখানি পাকিস্তানের থেকে এগিয়ে ছিল, এখন কিন্তু তারা কিন্তু সেই অবস্থায় নাই। পাকিস্তান মানে তার চীনের সাথে সহযোগিতা করে সে এতখানি আগায় আছে যে ওই বলছিল যে কোন জায়গায় ভারত এতখানি প্রযুক্তিতে পাকিস্তান থেকে আগায় নাই যে যেখানে তারা পাকিস্তানকে ডমিনেট করতে পারে, পাকিস্তানের উপর আধিপত্য করতে পারে। এবং পাকিস্তান যদি ধরে নেওয়া হয় যে যেই সন্ত্রাসী কাজগুলো হচ্ছিল সেগুলো পাকিস্তান সেনাবাহিনী সরকারের মদতে হচ্ছে, তাদের ইয়েতে হচ্ছে, সমর্থনে হচ্ছে, তাহলে ওরা বলছিল যে ভারত আসলে তেমন কিছুই করতে পারবে না পাকিস্তানের বিরুদ্ধে। একমাত্র যেটা করতে পারে হচ্ছে যে সমস্ত জায়গায় সৈন্যবাহিনী দিয়া তারা ল্যান্ড, কিন্তু সেটা করেও তারা আগাইতে পারবে বলে আমি মনে করি না। আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে আমরা যেটা দেখছি যে একদিকে হচ্ছে J-17 চীনের, আরেক দিকে হচ্ছে রাফায়েল। এখন দেখা যাচ্ছে J-17 গুলো সবগুলো ঠিকমতো কাজ করছে, রাফায়েল পড়ে গেছে 3টা। অর্থাৎ J-17 কিন্তু মাচ মোর ইফেক্টিভ এয়ারক্রাফট দেন রাফায়েল। তার মানে চাইনিজ এয়ারক্রাফট ইজ মাচ মোর। তাদের আপনি দেখতে পাচ্ছেন যে চায়না ইজ কম্পিটিং, চায়না প্রতিদ্বন্দ্বিতা করছে US এর জন্য। তারা রেডি হচ্ছে তাইওয়ান দখল করার জন্য। তারা জানে যে যাতে এমন একটা অবস্থা করতে চায় যে যাতে আমেরিকা তাদেরকে প্রতিরোধ করার চিন্তাই না করে, তারা এইভাবে আগাইতেছে আর কি, আমি যেভাবে বুঝি আর কি। সেইটার অনেক কিছু কিন্তু তারা পাকিস্তানের সাথে শেয়ার করে। পাকিস্তান কিন্তু অনেকগুলো জিনিস ব্যবহার করছে এবং এটার কিন্তু একটা টেস্টিং হচ্ছে। আমি মনে করি সেই দিক দিয়েও এটাও একটা রিজন যে ভারতের সেই ধরনের ডমিনেন্স নাই প্রযুক্তিগতভাবে যে তারা পাকিস্তানের সাথে এখন যুদ্ধ করতে পারে ফুল ফ্লেজড। এবং ধরেন যে নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত পাকিস্তানের আরেকটা বড় শক্তি হচ্ছে চীনের সাপোর্ট, আবার ওইদিকে ইরানের সাপোর্ট, আবার ওইদিকে ধরেন টার্কির সাপোর্ট, সবকিছু মিলিয়ে কিন্তু মানে পাকিস্তান একটা শক্তিশালী অবস্থায় আছে আর কি। মানে পাকিস্তান চাইলে, বা আপনি যেটি বলছিলেন যে সংখ্যাগত দিক থেকে আপনি যদি কম্পেয়ার করেন, যেটি BBC রিপোর্ট দিল, ভারত এগিয়ে থাকলেও অন্যান্য সকল দিক মিলিয়ে পাকিস্তান এগিয়ে আছে। এবং এটি নিয়ে আমরা বিশ্বের যে প্রতিক্রিয়া দেখছি, ট্রাম্পের প্রতিক্রিয়ার কথা তো আমি বললাম, তিনি লজ্জাজনক বলেছেন। পৃথিবীর সকল বড় বড় রাষ্ট্রই উদ্বেগ প্রকাশ করেছে, সমঝোতার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাও এই ব্যাপারে এই জাতীয় বক্তব্য দিয়েছেন, সমঝোতার কথা বা ইয়ে কথা। তো এখন ধরেন যে পাকিস্তানের সাথে ধরেন প্রায় 16-17 বছর পরে বাংলাদেশে নতুন করে একটা সম্পর্ক রিএস্টাবলিশড হচ্ছে বলা চলে, রিএস্টাবলিশড হচ্ছে। এর মধ্যে আমাদের পলাতক হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, এটি নিয়ে ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়েন চলছে। হাসিনাকে ব্যবহার করে ভারত বাংলাদেশে যে একচেটিয়া যে আধিপত্য কায়েম করেছিল, সেটির আস্তে আস্তে অবনতি বা অবসান ঘটছে। আস্তে আস্তে কিছু কিছু বিষয় খুব স্লো কিন্তু দৃশ্যমান হচ্ছে। তো এই পরিস্থিতিতে ধরেন আমাদের আসলে একটা, আমি তো বলবো যে একটা মানে কূটনৈতিক একটা পরীক্ষা বাংলাদেশের জন্য, যে এই মুহূর্তে বাংলাদেশের আসলে
অবস্থানটা কি হওয়া উচিত, বা বাংলাদেশ কিভাবে দেখবে? আমি দর্শকদের যে প্রতিক্রিয়া দেখছি তাতে ৯৯% দর্শক পাকিস্তানকে সমর্থন করছে এই যুদ্ধে, বিকজ ইন্ডিয়ার যে ডমিনেন্স আমাদের উপরে গত ১৬-১৭ বছর ধরে দেখেছে মানুষ, তার একটা প্রতিক্রিয়া তো অবশ্যই থাকবেই। তো আপনি কি দেখেন আমাদের কূটনৈতিক অবস্থানটা কি হবে? আমি দেখি কয়েকটা জিনিস ভাই। জি, প্রথম কথা হচ্ছে আমরা সন্ত্রাসবাদে মানে করি, তাই না, নিন্দা করি। হ্যাঁ, আমরা কিন্তু ওই নিষ্ঠুর হত্যাকাণ্ডের নিন্দা করি। ২ হচ্ছে গিয়ে আমরা চাই এটার তদন্ত হবে, নিরপেক্ষ তদন্ত, এবং নিরপেক্ষ তদন্ত অনুযায়ী যে এইটার দোষী হয় তার শাস্তি হওয়া উচিত। আর তৃতীয়, আমরা চাই যে এই ব্যাপারে ভারত এবং পাকিস্তান একটা আপনার আলোচনায় বসবে, নেগোশিয়েট করবে পানি নিয়ে এবং অন্যান্য ব্যাপার নিয়ে। তাদের কিন্তু কোনো সংঘাতে জড়িয়ে পড়া উচিত না। দরকার হলে তারা জাতিসংঘের আপনার অসপিসিসে, জাতিসংঘের মধ্যস্থতায়, অথবা তারা যদি আমেরিকার মধ্যস্থতা মানতে চায় মানবে। কারো মধ্যস্থতা মানতে চাইলেও তাদেরকে এটা বসা দরকার বলে আমরা চাই, যে তারা বসুক, একসাথে বসে তারা সংঘাতগুলো সলভ করে ফেলুক, সমাধান করে ফেলুক। কারণ আমরা দক্ষিণ এশিয়াতে বিশেষ করে দুটো সবচেয়ে বড় সামরিক শক্তির মধ্যে যুদ্ধ দেখতে চাই না। এটা আমাদের অর্থনৈতিক, আমাদের দেশের মানুষের স্বার্থের পরিপন্থী। এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে হলো, এটা হচ্ছে বাংলাদেশের পজিশন। আর বাংলাদেশকে যদি কিছু কেউ চায়, বাংলাদেশ থেকে কোনো হেল্প চায়, আমরা সেই হেল্প করতে রাজি আছি। কিন্তু ধরেন বাংলাদেশ কিন্তু ধরেন এমনিতে আরেকটা জটিল পরিস্থিতির মধ্যে আছে, আপনি জানেন যে মিয়ানমার কেন্দ্রিক করিডোর ইস্যু নিয়ে ধরেন অলরেডি ভারত কিন্তু আবার এটার বিপক্ষে, এই করিডোরের বিপক্ষে। তো আমেরিকা এটার পক্ষে, আবার চীনের অবস্থানটা এখন স্পষ্ট না। বাংলাদেশ বলছে যে তারা নীতিগতভাবে সম্মত, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তারা সম্মত, আবার প্রেস সেক্রেটারি আবার এটাকে একটু ঘুরিয়ে বলছেন, নিরাপত্তা উপদেষ্টা আবার তার মতো করে বলছেন। তো অর্থাৎ বাংলাদেশ কিন্তু আরেক জটিলতার মধ্যে আছে। এবং জি, এখন আমি আপনার কাছে অ্যাকচুয়ালি একসাথে দুইটা প্রশ্ন একটু উত্থাপন করে রাখি, আপনি দুইটা যদি উত্তর দেন। একটা হচ্ছে যে এই করিডোর কেন্দ্রিক আসলে আমাদের করণীয় কি? কারণ আমেরিকা যদি চায় বা জাতিসংঘ যদি চায়, আমাদের এই করিডোরের কিন্তু বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, বিকজ আমরা শান্তিরক্ষী বাহিনী দেশ। এবং ইতিমধ্যে আমি যে আভাস পাচ্ছি বা খবরাখবর পাচ্ছি, আমাদের সেনাবাহিনী খুব সম্ভবত এই করিডোরের বিপক্ষে অবস্থান নিচ্ছে, বা তারা হয়তো বলছে যে তাদের সেই সক্ষমতা নাই যে এই মুহূর্তে করিডোর দেওয়ার মতো। তো আমাদের আসলে মানে আমাদের এই করিডোর কেন্দ্রিক অবস্থানটা কি হবে? এবং ভারত ধরেন যেভাবে অ্যাটাক করলো, ভারত যদি কালকে যদি বাংলাদেশের উপরে অ্যাটাক করে, সেক্ষেত্রে আসলে আমাদের অবস্থাতে খুবই সঙ্গীন। মানে গত ১৬-১৭ বছরে আসলে আমাদের আর্ম ফোর্সেস কে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে ভারতের প্রেসক্রিপশনে। আমাদের বর্তমান সময়ে যে এয়ার ডিফেন্স বলে আমাদের কিছু আছে কিনা আমার সন্দেহ আছে। আমাদের নতুন আধুনিক অস্ত্র বলেন, যাই বলেন, কিছুই নাই। যাই কিছু কেনা হয়েছে সব ভারতের অনুমোদন সাপেক্ষে কেনা হয়েছে। সো এই মুহূর্তে আসলে আমাদের এই যে প্রতিরক্ষার জায়গাটায় আমরা আন্তর্জাতিকভাবে কিভাবে আমাদের একটা সুরক্ষা নিশ্চিত করতে পারি? দুইটা বিষয়, একটা করিডোর বা আমাদের এই যে প্রতিরক্ষা, আমাদের নিরাপত্তার জায়গাটায় আমাদের অবস্থানটা কি হওয়া উচিত, কি নেওয়া উচিত? প্রথমত আপনার দ্বিতীয় কোশ্চেনটা আগে নেই। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আগামী 4 বছর, তার মানে ধরেন আমাদেরকে একটা ক্যালকুলেট করতে হবে সময়, যে আমরা 3 থেকে 4 বছরের মধ্যে আমরা আমাদের অবস্থা ঠিক করে ফেলবো, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা। তার মানে আমার ইকুইপমেন্ট আসতে হবে, আমার গোলা বারুদ আসতে হবে, আমার মিসাইল থাকতে হবে। আমাদের দেখতে হবে যে আমার যদি মিসাইল বোর্ড থাকে তার মধ্যে মিসাইলও থাকতে হবে। দেখাবে যে মিসাইল বোর্ড আছে কিন্তু মিসাইল নাই, তাহলে তো চলবে না। তার মানে আমার প্রত্যেকটা জিনিস সক্ষমতাটা তৈরি করতে যদি আমার 4 বছর লাগে বা 5 বছর লাগে, এবং এটার জন্য আমি যা বুঝি সেটা হচ্ছে যে চীনের সাথে একটা বিরাট আমাদের সহযোগিতা দরকার আছে। এই যে আমরা একটু আগে যেই J-17 এর কথা বলছিলাম, আমাদের কেন J-17 থাকবে না? J-17 কিন্তু পাকিস্তান এবং বানাইছে, পাকিস্তান এবং চীন একসাথে তারা কিন্তু J-17 বানিয়েছে। তো J-17 আমাদেরও থাকতে পারে, J-10 আমাদের থাকতে পারে, আমরা এর থেকেও বেটার ইকুইপমেন্ট নিতে পারি। প্লেন আছে ওদের, আমার মনে হয় J-30 তো অনেক পরের ব্যাপার।
তারপরে হচ্ছে কি আপনার মিসাইলস এবং অন্যান্য জিনিসের ড্রোন, এগুলোর ব্যাপারে আমি মনে করি চীনের সাথে আমাদের একটা বড় সহযোগিতা হতে পারে। কারণ চীনের উপরে আমরা চীনের সাথে সেই ৭৫ সাল থেকে এদের সাথেই সহযোগিতা করছি। আমি আমেরিকা যদিও আমাদেরকে অস্ত্রশস্ত্র বিক্রি করতে চায়, তবে আমি মনে করি যে আমাদের মতো গরিব দেশের জন্য আমেরিকার এই অস্ত্রশস্ত্র আমাদের দরকার নাই, বরং আমাদের চীনের সাথে এটা করা দরকার। আমি মনে করি যে আগামী ৫-৬ বছর ধরে অন্তত আমাদেরকে যে কোনো সামরিক জটিলতায় যাতে আমরা মিলিটারি কোনো কনফ্লিক্টে সংঘাতে যাতে আমরা জড়িয়ে না পড়ি, সেই পলিসি আমাদেরকে রাখতে হবে। এটা হচ্ছে আপনার এই দ্বিতীয় কোশ্চেন, যে আমরা কিন্তু যতদিন না আমাদের প্রতিরক্ষা বাহিনী ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কখনোই কোনো সংঘাতে জড়িয়ে পড়তে পারি না। এখানে আপনার যারা এই সামরিক বাহিনীর জেনারেল আছে হাসিনার সময়, তারা অনেকেই কিন্তু যুদ্ধ করতেও রাজি না। হাসিনা ওই ধরনের একটা আর্মি বানাতে চাচ্ছিল যে যেই আর্মিটা আসলে একটা মাফিয়া সরকারকে খালি সাপোর্ট দিয়ে রাখবে, তাকে জীবনে কোনোদিন যুদ্ধ করতে হবে না, এই ধরনের। সে কিন্তু প্রফেশন, আমি মনে করি, আমি বলতে পারি, আমি কোনো পার্সোনালি এক একজনকে বলে বলছি না, বাট জেনারেলি উনি কিন্তু একটা যুদ্ধমদেহী আর্মি বানাইতে চায় নাই, একটা ডিসিপ্লিন ফাইটিং ফোর্স, হ্যাঁ, অপারেশনাল আর্মি উনি বানাতে চায় না। এটা আপনি জানেন, অনেকেই আপনাকে এটা বলেছে, আমি এটা প্রথম বলছি না। সুতরাং এটাকে করতে আপনার যে সময় লাগবে, সেটার জন্য পার্সোনাল চেঞ্জ বলেন, ফিলসফি চেঞ্জ বলেন, আপনার ট্রেনিং চেঞ্জ বলেন, আপনার ইকুইপমেন্টের কথা বলেন, সবকিছু মিলিয়ে যে সময়টা লাগে, সেই সময় আমরা কোনো সংঘাতে জড়াতে পারি না। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে, এবং এটার সাথে নেভি জড়িত, এটার সাথে বিমান বাহিনী জড়িত। আপনি আমাকে বলছিলেন একটু আগে যে বিমান বাহিনীর সবগুলো প্লেন সচল নাই, হয়তো খুব হাতে গোনা কয়েকটা প্লেনই সচল আছে আপনার খবর মতে। সুতরাং এগুলো আমাদের ঠিক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে, এবার আসি আমরা করিডোরের ব্যাপারটা হচ্ছে যে, যদি আমাদেরকে যুক্তরাষ্ট্র বলে একটা কিছু, তারা প্রস্তাব করে, আমি মনে করি না যে বাংলাদেশের সেই অবস্থা আছে যে তারা সেই প্রস্তাবটাকে ফেলে দিতে পারে। প্রস্তাবটাকে আমাদের পূর্ণ দেওয়া দরকার, আপনার কনসিডারেশন দিতে হবে। আমি কিন্তু বহু বছর আগে থেকেই, হ্যাঁ, যখন কেউই এটার পক্ষে ছিল না, আমি কিন্তু রোহিঙ্গাদেরকে প্রেরণের জন্য আমি বলতাম যে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। কি প্রশিক্ষণ দিতে হবে এটা বলতাম না, আপনার চ্যানেলে আমি বলেছি। হ্যাঁ, আমি এটা আজকে থেকে ৩-৪ বছর আগে, এই আজকে তৌহিদ হোসেন সাহেব এবং আমি একটা দীপ্ত টিভি বা কোথাও ছিলাম, সেই দিন রোহিঙ্গা নিয়ে কথা হয়েছিল। উনি কিন্তু তখন বলছিলেন নেগোসিয়েশনের কথা, আমি কিন্তু তখনই বলছি যে না, নেগোসিয়েশন হবে না। কারণ কার সাথে নেগোসিয়েশন করবে? আপনি নেগোসিয়েশন করতে হলেও, আপনার নেগোশিয়েটিং পজিশনে আসতে হলেও আপনাকে শক্তি দেখাতে হবে। আমার যেটা ছিল সেটা হচ্ছে যে, যেরকম ধরেন মুক্তিযোদ্ধাদেরকে ভারত করেছিল, আমরা এখানে এদেরকে প্রশিক্ষণ দিতাম, তারপরে রোহিঙ্গারা চলে যেত মিয়ানমারের, মানে রাখাইন এরিয়া, আরাকানের মধ্যে। এটা ছিল আমার চিন্তা। সেখানে কি হইতো, আমরা প্লজিবল ডিনায়াবিলিটি বলে, মানে আমরা অস্বীকার করতাম, আমরা বলতাম আমরা এগুলো কিছু জানি না, এটা আমরা বলতাম। আমরা এমন ভাবে করতাম যে আমাদের এলাকাতেও তারা ট্রেনিং নিচ্ছে না ওই বন্ধুকে। যদি সে ছবি তুলে দিত, আমি কইতাম এটা তো আমাদের এলাকা না, দেখা যায় ওর এলাকায় করছে এটা, বুঝছেন? আমি এইরকম ভাবে আমি চেষ্টা চাইছিলাম। কিন্তু সেটা না করে যেটা হলো সেটা হচ্ছে এই যে আপনার অ্যান্টোনিও গুটেরেসের ভিজিট হইলো বোধহয় মার্চে হওয়ার পরে এপ্রিলের ৮ তারিখে, আপনি আমাকে বলেছেন, আমি একটু লিখে রাখলাম, এপ্রিলের ৮ তারিখে খলিলুর রহমান সাহেব প্রথম পাবলিকলি ইন্ট্রোডিউস দিস টপিক, ফার্স্ট টাইম। এটা ডিপ্লোমেটের একটা আর্টিকেল আজকে বেরিয়েছে, দেখলাম আজকে না গতকালকে, সেখান থেকে আমি নিয়েছি। হ্যাঁ, আমি সেখান থেকে যা বলেছে সেখান থেকে বলছি। তিনি বলতেছেন এপ্রিলের ৮ তারিখে, তিনি বলছেন যে উনাদের এই ব্যাপারে আলোচনা শুরু হয়েছে নিউ ইয়র্কে ফেব্রুয়ারির ৭ তারিখে অফিসিয়ালদের সাথে, অ্যান্টোনিও গুটেরেস সাহেবের সাথে। এটা হয়েছে ফেব্রুয়ারিতে। আচ্ছা, তারপর তো উনি মার্চে আসার পরে এপ্রিলে উনি এটা বলছেন যেটা হয়েছে। তারপরে বলছেন যে প্রিলিমিনারি টকস, প্রাথমিক যে সমস্ত আলোচনা আরাকান আর্মি, আন্তর্জাতিক সংস্থা এবং মিয়ানমার গভর্নমেন্টের সাথে প্রাথমিক আলোচনা হয়ে গেছে, এটা উনি বললেন। এপ্রিলের ২৭ তারিখে তৌহিদ হোসেন সাহেব বললেন যে বাংলাদেশ নীতিগতভাবে এগ্রি করছে, নীতিগতভাবে সম্মত হয়েছে করিডোর দেওয়ার জন্য।
কিন্তু তার 2 দিন পরে এপ্রিলের 29 তারিখে শফিকুল আলম সাহেব বললেন যে না আমরা এরকম কোনো সম্মতি দেই নাই, আমরা কোনো চুক্তিতে ইয়ে করিনি। তাহলে আমরা সবাই কিন্তু কনফিউজ হয়ে গেলাম এটা কি হচ্ছে। এর মধ্যে আবার শুরু করলো, এবং আপনি জানেন যে এর মধ্যে যেটা হইলো, যখন এগুলো শোনা গেল তখন কিন্তু সাথে সাথে বিএনপি এটার কিন্তু চরম বিরোধিতা করলো। বিএনপি বললো যে এটা নির্বাচিত সরকার, আমার যতদূর মনে পড়ে তারেক রহমান সাহেব বোধহয় বলেছেন যে নির্বাচিত সরকার ছাড়া এটা অন্য কেউ করতে পারে না, স্বাভাবিকভাবেই তিনি বলবেন, এটা খুবই স্বাভাবিক। এবং তারা বলছিলেন যে আমরা কিন্তু কোনো আপনার ভূ কৌশলগত আর কি, জিও পলিটিক্যাল, ভূ রাজনৈতিক এই ধরনের জটিলতার মধ্যে আমরা যাতে আটকায় না যাই, যেগুলো আমাদের জন্য নিরাপত্তার হুমকি হইতে পারে। এর সাথে আবার ওই যে জাসদ আছে, সিপিপি আছে, যারা আছে তারা তারেক আপনার দেশের পক্ষে বিপক্ষে, আপনি যে দেশে আছে তার বিপক্ষে একটু বলবেই, এটা তো আছে। হ্যাঁ, এখন এখানে একটা ইন্টারেস্টিং, আপনি যেটা বলেছেন যে চীন কিন্তু কিছু বলে নাই, চীন কিছু বলে নাই, এখনো আমরা জানি না। আমরা যেটুকু বুঝি যে অবশ্যই আমরা দুর্ভিক্ষে কিন্তু খাবারের সাহায্য দেওয়া উচিত, এই বিষয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যেটা ভাবছিলাম, ভয় পাচ্ছিলাম, ইন্ডিয়ানরা বলছিল যে আমাদের এখানে 3টা ডিভিশন তৈরি হয়েছে, 3টা ডিভিশন, যে এই একটা করিডোর মানে তো একটা রাস্তা, সেই রাস্তাটাকে তো নিরাপত্তা দিতে হবে ভাই। সেই করিডোর দিয়ে তো জাতিসংঘের মালামাল যাবে, জাতিসংঘের এই আপনার কর্মকর্তারা ওইখান দিয়ে ট্রাক নিয়ে যাবে, গাড়ি নিয়ে যাবে, সুতরাং সেইটাতে ওই নিরাপত্তাটা দিবে কে? তো বাংলাদেশের নিরাপত্তা তো অবশ্যই বাংলাদেশ দিবে, কিন্তু রাখাইন এলাকায় যেটা, অর্থাৎ বাংলাদেশ বর্ডার থেকে ওই যে আপনার যেখানে ওই গুদামগুলা হবে, যেখান থেকে খাবারগুলা বিতরণ হবে, সেইখান পর্যন্ত নিবে কে? আমাদের কথা ছিল যে সেইখানে যদি আমাদের সৈন্যরা যায় তাহলে কিন্তু তাদেরকে আরাকান আর্মিও, ওখানে একটা সশস্ত্র বাহিনী, আমাদের সৈন্যবাহিনীও কিন্তু একটা সশস্ত্র বাহিনী, 2টা সশস্ত্র বাহিনী একটা এলাকায় থাকলে ঝামেলা কিন্তু হইতেই পারে, যদি না তারা নিজেদেরকে আলাদা রাখার জন্য খুব আপনার মানে খুঁটিনাটি একদম ঠিক করা, যাতে নিয়ম নীতি না থাকলে প্রবলেম হয়। আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি এগুলো করছেন সেটার মধ্যে প্রথমেই এই খাবারটা কিন্তু নিবে আরাকান আর্মি, এটা আপনি শিওর হতে পারেন, কারণ তাদের হাতে বন্দুক আছে, তো তারা কি অনাহারে থাকবে ভাই? তারা তো আগে খাবে, তারপর অন্যকে খাওয়াটা দিবে। এখন এটা কিন্তু একদিক দিয়ে কিন্তু আসলে আরাকান আর্মির যুদ্ধের যেই ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বাড়াচ্ছে। তারা যদি খালি খাবারও পায় তারপরেও কিন্তু তাদের সক্ষমতা আরো বাড়ছে। এই অবস্থায় সামরিক জান্তা কি ওই খাবারগুলা বা ওই এগুলা আসতে দিবে? আমরা কিন্তু এসব ব্যাপারে জানি না। আমাদেরকে কিন্তু বলেন নাই খলিল রহমান সাহেব যে না, মায়ানমার গভর্নমেন্ট রাজি হয়েছে যে সমস্ত খাবার সুন্দরভাবে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি মিয়ানমার গভর্নমেন্ট ওখানে বম্বিং শুরু করে আর সেখানে যদি আমাদের সেনাবাহিনী থাকে, তাহলে কিন্তু আমরা মায়ানমার জান্তার সাথে ঝামেলায় পড়ে যাচ্ছি। ধরেন এটা আসলো চিটাগাং বন্দরে, চিটাগাং বন্দর থেকে খাবারটা যাবে ধরেন টেকনাফ থেকে, ওই যে ট্রাকগুলো টেকনাফ থেকে, যে আমরা এখনো জানি না যে কোন দিক থেকে এটা চ্যানেলটা তৈরি হবে। এখন তো ওনারা বলেন যে এটা নাকি করিডোরই হবে না, আর অ্যান্টনিও গুতেরেস সাহেব এসে বললেন করিডোর, এখন ওরা বলেন করিডোর হবে না। যাই হোক, যেই হবে, যে রাস্তাটা হবে, ওই রাস্তাটায় যখন বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে, এই খাবারগুলো তো আলটিমেটলি আরাকান আর্মির হাতে যাচ্ছে, এটা তো সামরিক জান্তা জানে। তাহলে এই যে রাস্তাটা, এই রাস্তাটা কি সামরিক জান্তাকে কখনো বম্বিং করতে পারে কি পারে না, এই চিন্তাও তো আমাদেরকে করতে হবে। আপনার মনে আছে যে গতবার এক সময় 25 বার তারা আকাশ সীমা লঙ্ঘন করেছিল, শেখ হাসিনা তখন বললেন আরে বড় বাচ্চা বেঁচে গেছে, যুদ্ধতে জড়িয়ে পড়তাম অলমোস্ট। হ্যাঁ, যুদ্ধতে জড়াতে হয়নি, কারণ উনি তো আমাদের বাঙালি মুসলিমকে পিটানোর জন্য রেখেছেন, উনি তার যুদ্ধ করতে চান না। হ্যাঁ, উনি যেতে চান। তো এখন আমরা কি সেই হিসাবে চিটাগংকে, আমরা কি আমাদের এয়ার ডিফেন্স আছে? আমরা কি চিটাগংকে রক্ষা করতে পারবো? আমরা কি কক্সবাজারকে রক্ষা করতে পারবো? আমরা কি টেকনাফকে রক্ষা করতে পারবো? আমরা কি চট্টগ্রাম বন্দরকে রক্ষা করতে পারবো? আমাদের নেভি কি ঠিক আছে? ওদেরও কিন্তু সাবমেরিন আছে ভাই, মায়ানমার তো তারা কি এসে আমাদের এখানে আটকাবে? এইসব জিনিসপত্রগুলো আমাদের ঠিক করা দরকার। এবং আমি যেটা মনে করি, এখানে আরো একটা জিনিস ব্যাপারটা হইতেছে, আপনাকে একটা জিনিস বলি, এটা রিপোর্ট 28শে এপ্রিল ওয়াশিংটনে বার্মা পলিসি ইনস্টিটিউট সংক্রান্ত একটা কংগ্রেশনাল হিয়ারিং হয়, সেখানে ওইটার সভাপতিত্ব করে আইওয়ার সিনেটর চার্লস গ্রাসলি। উনি ওইখানে বলতেছেন যে বার্মাতে কিন্তু অনেক খ্রিস্টান আছে, ব্যাপটিস্ট 5 মিলিয়ন, বলে 5 মিলিয়ন ব্যাপটিস্টদের উপরে সামরিক জান্তা কিন্তু অনেক অত্যাচার করছে,
অনেক চার্চ ভাঙছে, রোহিঙ্গাদের অনেক মসজিদ ভাঙছে। সুতরাং তাদেরকে একসাথে করো, কইরা সামরিক জনতাকে ঠেকাও। অর্থাৎ আমি যেটা বললাম ওইটাকে কিন্তু উনি একটা ধর্মীয় কালার দিচ্ছিলেন। আমি আপনার সাথে একদম আপনার দর্শকদের সাথে আমি এটা ক্লিয়ারলি ইয়ে করি। এখন এইটা যদি আমেরিকা করে তাহলে কিন্তু এইটা ভারতের বিরুদ্ধে যেতে পারে। কিভাবে? কারণ ভারতের দক্ষিণ পূর্ব এই যে সেভেন সিস্টার্স এর অনেকগুলোতেই কিন্তু খ্রিস্টান মেজরিটি, এবং এই খ্রিস্টানদের পক্ষে যদি ধরেন মিয়ানমারের খ্রিস্টান ব্যাপটিস্ট আর ওই সেভেন সিস্টার্স এর খ্রিস্টান, এই সব মিলে যদি একটা খ্রিস্টান ল্যান্ড হয় তাহলে কিন্তু সেভেন সিস্টার ভেঙে গেল। হ্যাঁ, সো এখন বাংলাদেশ এখানে কি করবে? বাংলাদেশ কি এইটাকে হেল্প করবে, নাকি বাংলাদেশ ডাইরেক্টলি এটার মধ্যে থাকবে না, ইনডাইরেক্টলি যেটুকু পারে সাহায্য করে যাবে, কারণ এটা তার ইন্টারেস্টটা হয়তো পড়ে। কিন্তু একটা জিনিস মনে হয়, এবং হয়তোবা আমি জাস্ট কথার কথা বলছি, সেটা হচ্ছে যে চীন হয়তোবা এই যে খ্রিস্টান রাষ্ট্র হওয়ার বিরোধিতা করবে না, যে তারা হয়তো ভাবলো যে না ঠিক আছে ইন্ডিয়া একটু উইক হয়ে গেল, এবং আমার তো এতে অসুবিধা নেই যতক্ষণ ধরে আমার যে পাইপলাইন সেই পাইপলাইন ঠিক থাকবে, আমার যতক্ষণ পাইপলাইন ঠিক থাকবে আমি ফাইন আছি, আই এম ফাইন। কিন্তু আরেকটা কথা আমি এখানে আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে চার্লস গ্রাসলি তখন বলছিলেন যে চীনকে আমরা বঙ্গোপসাগরে আসতে দিতে চাই না, অর্থাৎ মিয়ানমারের উপর দিয়ে সে বঙ্গোপসাগরে আসবে এটা আমরা চাই না। এই কাজে যদি চীনের সাথে আমেরিকা জড়ায় পড়ে, আমরা সেখানে কিন্তু আমেরিকার সাইড নিতে পারি বলে মনে করি না। আমরা এই সাইডে যেতে পারবো না, কারণ চীন ইতিমধ্যে একটা পাইপলাইন বানিয়েছে। আপনি জানেন যে আমাদের এখানেও চীনের কিন্তু একটা চীন আমাদের জন্য একটা সাবমেরিন ডকইয়ার্ড বানিয়ে দিয়েছে, সেখানে কিন্তু বোধহয় 6টা জাহাজ এবং 2টা সাবমেরিন মতো থাকতে পারে। অর্থাৎ এখানে কিন্তু নানান জিনিস কথা হয়েছে, আমাদের সাথে চীনের অনেক সহযোগিতার ব্যাপার আছে। আপনি জানেন তিস্তা ব্যারাজের ব্যাপারে আমাদের সাথে চীনের যে ব্যাপার আছে। সুতরাং এভরিথিং মিলিয়ে এবং ভবিষ্যতে চীনের সাথে সহযোগিতা আমাদের আরো বাড়বে। চীন ভারত সাকিব ভাই, আমরা অসম্ভব জটিল একটা ডিপ্লোম্যাটিক সিচুয়েশনের মধ্যে পড়ছি আসলে, তাই না? যেমন ওই যে করিডোরের যে রাস্তাটা ধরেন আমাদের টেকনাফ অঞ্চল থেকে মিয়ানমার পর্যন্ত প্রায় 162 কিলোমিটার, 162 কিলোমিটার রাস্তার নিরাপত্তা দেওয়ার সক্ষমতা আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী নাই, কিন্তু এটা বাস্তবতা, এটার জন্য বিশেষজ্ঞ হওয়ার কিছু নাই। 162 কিলোমিটারের রাস্তার যে নিরাপত্তা এটা দেওয়ার জন্য বাংলাদেশের যে সক্ষমতা বা যে প্রস্তুতি সেটি আসলে নাই। তারপরে সেনাবাহিনী এখনো মাঠে ডিপ্লয়েড। তো আপনি আমাদের সেনাবাহিনীর সংখ্যা কত, আমাদের মানে আর্মির সোলজার বা সবকিছু মিলে আমাদের সংখ্যা কত? কিন্তু এখন ধরেন জাতিসংঘ যদি চায়, এখন যদি এমন হয় যে পরিস্থিতি জাতিসংঘ চাচ্ছে, আমেরিকা চাচ্ছে, পশ্চিমারা যেমন ইউরোপীয় ইউনিয়ন কিন্তু করিডোরের পক্ষে, তারা কিন্তু গত পরশুদিন কিন্তু এই ব্যাপারে তাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, স্পষ্ট সিগন্যাল, এবং তারা বলে দিছে করিডোরের পক্ষে তাদের মতামত। সো সেই জায়গাটায় ধরেন এমন যদি হয় যে বাংলাদেশেই ধরেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আসলো, অথবা ধরেন বাংলাদেশের যারা সোলজার তাদেরকে বললো যে তোমাদের আর এইসব দেশে শান্তি রক্ষার দরকার নাই, তোমরা যা মিয়ানমার বর্ডারে তোমরাই ইউএন পিস কিপিং এর সদস্য হিসেবে যা পিস কিপারের দায়িত্ব পালন করো। অর্থাৎ আমরা কিন্তু অসম্ভব জটিল একটা সিচুয়েশনে পড়ে যাচ্ছে কিন্তু, এবং আমি জানি না যে এই সিচুয়েশন থেকে উত্তরণের মতো ইউএন পিসকিপার কিন্তু একটা জিনিস, সরি ইন্টারাপ্ট, ইউএন পিসকিপার যদি হয়ে যাইতে হয় তাহলে এটা নিরাপত্তা পরিষদের আপনার প্রস্তাব পাস হইতে হবে, অর্থাৎ 5টা স্থায়ী সদস্যকে আপনার পক্ষে রায় দিতে হবে। আমি মনে করি আমাদের সেনাবাহিনী যদি ওখানে ইউএন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী হিসেবে যায় তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ তাহলে ওই প্রস্তাবের মধ্যে আমাদের এটাও ঢুকায় দেওয়া উচিত যে এদের নিরাপত্তার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র এবং চীন কিন্তু থাকবে, দায়বদ্ধ থাকবে। আপনার মনে আছে যে স্রেবার্নিকা ইউগোস্লাভিয়াতে আমাদের বাহিনী কিন্তু খুবই আক্রমণের সম্মুখীন হইতো এবং হয়ে তাদেরকে পিছু উঠতে হয়েছে। সুতরাং ওইখানে যাতে আমাদের এরকম সমস্যা না হয় আমাদেরকে দেখতে হবে। তবে হ্যাঁ, জাতিসংঘের ইয়ে হিসেবে যদি যায় দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। আমরা হ্যাঁ বলেন, মানে আমি এরকম একটা আভাসও পাচ্ছিলাম আর কি যে এরকম একটা ফরম্যাটও হয়তো হইতে পারে। এবং আপনি যেটা বলছিলেন খুব ভ্যালিড পয়েন্ট, যে সামরিক জান্তা যেখানে খাবার বন্ধ করে রাখছে বা সাপ্লাই বন্ধ করে রাখছে উইক করার জন্য,
সেখানে আমরা যদি তাদেরকে খাবার পাঠাই, ধরুন খাবারই পাঠাচ্ছি, খাবার, ওষুধ, পানি পাঠাচ্ছি, সেটা তো তাদেরকে শক্তিশালী করবে। তো সেটা সামরিক জান্তা মানবে কিনা, সামরিক জান্তা আমাদের কাউন্টার এয়ার অ্যাটাক করবে কিনা, মানে অনেক রকমের। তো আপনি কি মনে করেন যে বর্তমানে মানে বাংলাদেশের যারা সরকারে আছেন এই পরিস্থিতি মোকাবেলায় আপনি কতটুকু তাদেরকে আস্থায় রাখতে চান? যেমন কেউ কেউ মনে করেন যে ডক্টর ইউনূসের যে ইন্টারন্যাশনাল কানেকশন, সেই কানেকশনে ডক্টর ইউনূস হয়তো নেগোশিয়েট করে বা তার অন্যান্য বন্ধুদের সাহায্য নিয়ে হয়তো বাংলাদেশের কিছু সর্বোচ্চ বেনিফিটটা হয়তো ব্যয় করতে পারবেন, যেটা হয়তো অন্য পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। আবার কেউ কেউ মনে করছেন যে বিষয়টা পলিটিক্যাল, যেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত, রাজনৈতিক সরকার এসে সিদ্ধান্ত নেবে। তো আদৌ কি মনে করেন আপনি রাজনৈতিক সরকারগুলোর উপরে ভারতের প্রভাব বা সবকিছু মিলায়? আমি যখন এটা ভাবতে যাই বা পড়তে যাই না, মাথার মধ্যে মনে হয় যেন তালগোল পাকায় যাচ্ছে সব। আমি একটা কথা বলি ভাই, আমি আমার যে 23 বছর 23.5 বছর যে চাকরি করছি না, সেই 23.5 বছর চাকরিতে একটা জিনিস আমি দেখেছি যে আমাদের সরকারগুলা দর কষাকষি হিসাবে যা বুঝে সেটা হচ্ছে আমাদের এখান থেকে সুবিধা দিয়ে দেওয়া, অর্থাৎ আমাদের সুবিধাগুলো বিদেশি সরকারের কাছে দিয়ে বিদেশি সরকারের থেকে কিছু একটা ফায়দা পাওয়ার চেষ্টা করে। এটা সরি, আমাদের এখানে এর থেকে কোনো বেটার আমি কোনো ইয়ে দেখি নাই, নেগোশিয়েটিং স্কিল দেখি নাই। আপনি দেখলেন যে আমাদের তো একটা রাজনৈতিক সরকারই ছিল, এই হাসিনা কি রাজনৈতিক সরকার না? তো হাসিনা কি করেছে? দেশ বিক্রি করে দিয়েছে না ভারতের কাছে। ভারতের কাছে সেটাতেই সে মনে করছে এটাই তার নেগোসিয়েশন করে, তা ভারত যতক্ষণ তার পাশে থাকবে ততক্ষণ এভরিথিং ইজ ওকে। আমি খালি আশা করব আমাদের বর্তমান সরকার যাতে মনে না করে যে আমেরিকা তার পাশে আছে তাহলে শেষ, এভরিথিং ইজ ফাইন। আমেরিকার উপরেও ডিপেন্ড করা উচিত না, ভারতের উপরেও ডিপেন্ড করা উচিত না, চীনের উপরেও ডিপেন্ড করা উচিত না। এটা বাংলাদেশের পক্ষে থাকা উচিত। এখন আমার একটু সরি, আমি এটা কিন্তু ব্যক্তিগত, আমি কেউ ব্যক্তিগতভাবে নিবেন না, আমি নৈতিকভাবে বলতেছি। নৈতিকভাবে হচ্ছে কি যে আপনি যদি বিদেশের নাগরিক হন তাহলে আপনি দেশের যুদ্ধ পরিস্থিতিতে আপনি নেতৃত্বে থাকবেন, এটা আমি কিভাবে আশা করব? আমি এটা কিভাবে নিব? আপনি আমাকে একটু বুঝান। আমি আপনাকে এর থেকে এটা আপনি করেন আর আমি করি, যেই করি, এটা নোবডি, আমি সরি, হ্যাঁ, আমি এই জিনিসগুলো আমার কাছে খুব ইয়া লাগে। আমার ব্যাপারটা হলো যে আমার যারা নেতা থাকবে তারা যাতে যুদ্ধ লাগায় দেয়, এবং আমার সরি, এখানে আরেকটা কথা বলা দরকার। এর মধ্যে কিন্তু আবার এটা বলা হয়েছে যে রোহিঙ্গাদেরকে এর মাধ্যমে পুনর্বাসন করা হবে, এর মধ্যে ঢুকায় দেওয়া হবে, প্রত্যাবাসন করানো হবে। কিন্তু আমার এইটা কিভাবে হবে এটাও কিন্তু আমরা জানি না। ইতিমধ্যে কিন্তু অলরেডি আবার 1,04,000 চলে আসলো, 1 লক্ষ সামথিং চলে আসলো। আপনি দেখেন যে এই যে রোহিঙ্গাদেরকে কিভাবে নেওয়া হবে এই ব্যাপারেও কিন্তু আমাদেরকে তেমন কিছুই বলা হয়নি। আরাকান আর্মির সাথে কিন্তু ওনাদের অনেক ব্যাপারে কথা হয়েছে, ওনারা নিজেরাই বলেছেন। তারপরে বলার পরেও রোহিঙ্গাদের ব্যাপারে কিভাবে প্রত্যাবাসনটা হবে আমরা এখনো জানি না। আমরা যদি দেখতাম যে প্রতিদিন 5,000 3,000 করে ফেরত যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা করতে হয়তো আমাদের রাজনৈতিক এই সিদ্ধান্তটা নিতে আমাদের অনেক সহজ হতো। এখন কিন্তু আমরা এটাও পারছি না। এখন আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কি যে দেখেন, আমরা আশা করব, আমি ডক্টর ইউনূসের, আমি একটা জিনিস বলি, ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক, একজন না, বাংলাদেশে তো এই ব্যাপারে কোনো সন্দেহই নাই, দক্ষিণ এশিয়ার মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এরকম ব্যক্তি হয়তো আর নাই, হ্যাঁ, অমর্ত্য সেন ছাড়া। উনি, উনার যে অ্যাক্সেস আছে, উনি যে লেভেলে কথা বলতে পারেন, যে লেভেলে ইয়ে করতে পারেন, এটা আমাদের আর কারণ নেই, এ বিষয়ে কোনো সন্দেহই নেই, হ্যাঁ, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু উনি তো নিজেই বলেছেন যে উনি রাজনৈতিক লোক না। আসলে উনি তো আসলে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে 40 বছর কাজ করেন নাই ভাই, হ্যাঁ, উনি যাদের, সুতরাং আলটিমেটলি ডিসিশনটা কিন্তু উনার। এখন উনি কিভাবে এটাকে দেখবে, হ্যাঁ, যে আমরা আমরা কি এমন ভাবে যে চীনকে না চটিয়ে, ভারতকে না চটিয়ে, সামরিক জান্তাকে না চটিয়ে, আরাকান আর্মিকে না চটিয়ে, যুক্তরাষ্ট্রকে না চটিয়ে আমরা কি কাজটা করে ফেলতে পারবো? এইটা উনি কিভাবে বলে আমি দেখতে চাই। এবং এইসব ব্যাপারে ওনারা এখন পর্যন্ত, হ্যাঁ, আমাকে কিন্তু দেখাতে পারেনি। আমি বরং বলবো এই যে আপনি নানান ধরনের যে ডিপ্লোম্যাট বলেন বা যে কোনো জায়গায় বলেন, আপনি আমাকে বলছিলেন এই যেভাবে ওনাদের বয়ান চেঞ্জ হয়, পরিবর্তন হয়, ওনারা নানান সময় নানান কথা বলেন, এতেও আমার একটু, আমি অস্বস্তি ফিল করছি। আমি বুঝতে পারছি না আসলে ওনারা এই কাজের জন্য
ক্লিয়ার পরিপক্কভাবে এগোনোর ওনাদের প্ল্যান আছে বলে মনে হয় না। তবে এখন আসলে ধরেন অন্তর্বর্তী সরকার সহ সকল রাজনৈতিক দল, পাশাপাশি ধরেন আমাদের যারা আন্তর্জাতিক রাজনীতি বা ডিপ্লোম্যাসি বা এই জায়গাগুলো এক্সপার্ট, তাদেরকে নিয়ে বসে একটা মিটিং করা উচিত। আবার ধরেন এখানে আবার ওই ব্যাপারও থাকে যে কে কতটুকু পেটের মধ্যে কথা রাখতে পারবে, কারণ রাষ্ট্রীয় গোপনীয়তা বলেও তো কিছু ব্যাপার থাকে। তো আমাদের মধ্যে আমরা কাকে ট্রাস্ট করবো রাজনৈতিক নেতাদের মধ্যে, সেটাও আবার কিছু প্রশ্ন চলে আসে। অর্থাৎ সাকিব ভাই, অত্যন্ত জটিল একটা সিচুয়েশন। আমি জানি না আল্লাহ কিভাবে আমাদেরকে উদ্ধার করবে, সিচুয়েশন ক্রমশ কিন্তু জটিলতার দিকে যাচ্ছে আর কি। তো আরো একটা জিনিস বলবো, আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আপনি আমাকে একটু ইয়ে করেন এই ব্যাপারে, আপনি আমার থেকে অনেক ভালো জানেন এই ব্যাপারে। সেটা হচ্ছে কি যে আমি 5ই আগস্টের পর থেকে আমাদের যেটা মেইন পেট পিভ ছিল সেটা হচ্ছে যে এটার একটা শুদ্ধিকরণ হোক। সেই শুদ্ধিকরণ কিন্তু হয় নাই, আসলে কিন্তু হয় নাই। হাসিনার অ্যাপারেটাসই কিন্তু রয়ে গেছে। এই অ্যাপারেটাসকে আমার মনে হয় নাই কখনো যেটা বিপ্লবী অ্যাপারেটাস। এটা বিপ্লবী সরকার নয়। এটা এমন না যে এইটার মধ্যে অনেক যুদ্ধ করার মতো ক্ষমতা তার আছে, তার যুদ্ধ করার মতো সে ওই ধরনের আপনার বা ফাইট করার, দেশের জন্য ফাইট করার মতো সেই দৃঢ়তা বা সেই জিনিস তারা আগে দেখেছেন বলে আমার মনে হয় না। এখানে যারা আছে সব, আই এম সরি উইথ ডিউ রেসপেক্ট, আমি এগেইন রেসপেক্ট করে বলতেছি, ইনারা সবাই ক্যারিয়ারিস্ট। ভাই। ক্যারিয়ারিস্ট দিয়ে বড় কাজ করা ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? কারণ ক্যারিয়ারিস্টরা করে কি পাওয়ারের সাইডে যায়, পাওয়ারের পক্ষে যায়। তাদের কিন্তু ডে টু ডে অবস্থান চেঞ্জ হয়। তারা কিন্তু ওই ফাইটটা করার জন্য মেন্টালি জীবনে কোনোদিন তারা ওই ফাইট করে না এবং ভবিষ্যতে করবে বলে জানি না। আমি এই হিসাবে বলছি, আমার ইয়েটা হলো যে আমাদের সরকার যাতে, যদি এইরকম ক্যারিয়ারিস্ট থাকেন, যদি এইভাবেই মানে সুবিধার মধ্যে দিয়ে চলতে চান, ফাইন, চলেন, কিন্তু তাহলে দেশকে এরকম জটিল জায়গায় ঢুকায় না। দ্যাটস অল আই এম সেইং। আর জটিল জায়গায় যদি ঢুকান, তাহলে জটিল জায়গার মধ্যে ফাইট করার মতো সেইটুকু রিজলভ নিয়ে যান যে যাতে বাংলাদেশ কখনো ত্যাগ করবেন না। শেখ হাসিনা যেমন ত্যাগ করছে, আপনি করবেন না, আপনি এখানে ফাইট করে যাবেন, এরকম যাতে থাকে। দ্যাটস অল আই এম আস্কিং। না, আমি আপনার সঙ্গে একমত। এবং ধরেন আমরা তো যেটা দেখছি যে জুলাই বিপ্লব বা এতগুলো জীবনহানির পরে, এতগুলো পঙ্গুত্ব বন্ধুত্বের পরে সরকার যেই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার কথা ছিল সেটি থেকে তারা ক্রমাগত সরে আসছে। ডক্টর ইউনূস ব্যস্ত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে। ওনার যে উপদেষ্টা পরিষদ 23 জনের মধ্যে ধরেন 7 জন অ্যাক্টিভ, বাকি 15 জনই আসলে অপদার্থ কিসিমের। আপনি যতই শ্রদ্ধা রেখে বলেন, এরা অপদার্থ এবং মাজায় কোনো জোর নাই, এরা অপদার্থ আর কি, অপদার্থ, ভেরি সিম্পল। আমি অনেকবার বলছি এদেরকে কাঠ ধরে বের করে দেন। ইউনূস সাহেবের কোনো মনোযোগ নেই এবং অনেক ইস্যু নিয়ে আমরা কথা বলছি, দেখা যাচ্ছে যে তারা অনেক কিছুই ওই হাসিনার মতো তারা ইগনোর করার চেষ্টা করছেন, যেগুলো আমরা বলছি ইন ফেভার অফ দ্য কান্ট্রি। তারা এটাকে পার্সোনালি নিচ্ছেন, কেউ কেউ তারা এটাকে নিজেদেরকে মানে তাদের সমালোচনা হিসেবে, হয়তো হাসিনার মতো হইলে মামলা ঠুকে দিত, সেটা করতে পারতেছে না, কিন্তু তারা খুব ঘাটতারামিও করছেন। তো ধরেন হাসিনার মতো ফ্যাসিস্টকে আমরা মোকাবেলা করছি, তো এইসব আমাদের কাছে আসলে এখন কিছু না আর কি সাকিব ভাই। আল্লাহর রহমতে আমরা এগুলো জানি, আমরা তামাশা দেখতেছি। বাট আমি মনে করি যে জুলাই বিপ্লবের বিপক্ষে যাওয়ার বা জুলাই বিপ্লবকে ইগনোর করে নিজেদের মতো করে কিছু করার কোনো সুযোগ নেই। সেটি ডক্টর ইউনূসেরও নাই বা কোনো রাজনৈতিক দলেরও নাই। কারণ আমরা কি ভাই কয়েক বছর পর পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাইতে হবে আমাদেরকে? সেই আইনের শাসন, সেই সুশাসন, সেই স্বাধীনতা, সেই এইটা, আমি এরকম একটা সুযোগ পাওয়ার পরে তারা এটা নষ্ট করছেন। আমরা আশা করি ভবিষ্যতে আমরা এই বিষয়গুলো নিয়ে ক্রমাগত আলোচনা করবো, আরো আলোচনা করতে হবে। তো সাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শেষ যদি কোনো মন্তব্য থাকে, আপনি যেটা বলছিলেন যে মানে আপনিও নিজেই খুব চিন্তিত এই বিষয়টা নিয়ে। আমি খুবই চিন্তিত, আপনার সাথে আমি একদম একমত, বুঝছেন, যে আমি চাই না আবার আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরে যাই। আবার আমি চাই না দুর্নীতিগ্রস্ত ডিসি, দুর্নীতিগ্রস্ত এসপি, এগুলো আর চাই না। আমি চাই না আবার অলিগার্কদের শাসন, আর অলিগার্করা মানে ছেলেরা এক একজনকে খুন করুক আর মেরে ফেলুক, আর এগুলো আর চাই না। কিন্তু সুতরাং এখন একটা অচল অবস্থার মধ্যে দিয়ে আমরা আসছি। আমার মনে হচ্ছে না আমরা আমাদের এই সরকারকে আমাদেরকে একটা সুন্দর পথে নিতে পারবেন, সেটাও
বুঝতে পারছি না। আর আমি জানি যে সরি উইথ এগেইন অল ডিউ রেসপেক্ট টু বিএনপি এন্ড রাজনৈতিক পার্টি, যে উনাদের সময় গেলে আবার যে আমরা দুর্নীতিতে ফেরত যাব না সেই বিষয়ে আমার কোনো মানে আশা নাই, বুঝছেন, যে আমরা হয়তো আবারই ফেরত যাবো। সুতরাং আমি আশা দেখতে চাই, সেই আশাটা এখনো আমি পাইতেছি না। আমি 5 আগস্ট যে আশা ছিলাম সেই আশাটা এখন এই অবস্থা, তো সেই জন্য আপনার সাথে সেই 3 বছর 4 বছর একসাথে করেছি হাসিনার সময়, সেই জন্য আপনার সাথে এই সুখ দুঃখের আলাপগুলো করতেছি আর কি। সাকিব ভাই ধরেন অলিগার্করা আবারও ইউনূস সাহেবের সঙ্গে ভিড়ে যাচ্ছে ক্রমাগত, আমরা দেখছি নানান নতুন রূপ তারা নিচ্ছে, দুর্নীতি আরো পূর্ণদমে চলছে, নানা রকমের কাহিনী চলছে। এবং আজকের দর্শকদেরকে আমি অনেকে ভুলে গেছেন যে একটা সময় ছিল সাকিব ভাইয়ের ইন্টারভিউ আমরা লাইভ করতেই পারতাম না, যেটা আজকে করতে পারতাম। ওনার বাসার সামনে জ্যামার এসে প্রতি মুহূর্তে জ্যাম করতে থাকতো, যার ফলে সাকিব ভাই ইন্টারভিউ আমরা করতাম, রেকর্ড করে তারপরে লাইভ করতাম বা পরবর্তীতে দিতাম। তো ধরেন এটা একটা উন্নতি, কিন্তু ধরেন এই যে সংগ্রামগুলো, এই যে আপনি যে ঝুঁকি নিয়েছেন বা আমরা যারা ঝুঁকি নিয়েছি বা আমরা যারা মিস করেছি, তো আমরা ধরেন বিষয়গুলো একরকম ভাবে দেখি, আমাদের ফিলিংস এর জায়গাটা একরকম আর কি। তো এবং আমরা তো কোনো হালুয়া রুটি চাচ্ছি না কারো কাছে, আমরা চাচ্ছি দেশটা ঠিক হোক, আমরা চাচ্ছি দুর্নীতির অবসান হোক, আমরা চাচ্ছি আইনের শাসন আসুক, মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠিত হোক। সেই জায়গায় বাট কোনোভাবেই কোনো অবস্থাতে জুলাই বিপ্লবকে অবমাননা করার কোনো সুযোগ কারো নাই। আপনি দেখছেন কয়েকদিন আগে 3 সাংবাদিক জুলাই বিপ্লবকে ইগনোর করে, শহীদদের সংখ্যাকে ইগনোর করে বক্তব্য দিচ্ছে। তাদের চাকরি যাওয়ার পরে আবার যে হাসিনা দোসরদের একটা অংশ সাংবাদিক যারা ওই যে করলো হাসিনাকে তেল মারছে এতটা দিন, তারা আবার মাধ্যমের সাংবাদিক প্রশ্ন করবে কিনা, আরে বেটা হিটলারের পক্ষে। I'm sorry আজকাল আপনি জানেন আহতদের জন্য আমি যদি কোনো কারো কাছে টাকা চাই, জাকাতের টাকা দেয়, ভিখারি বানায় ফেলাইছে আজকাল। মানে বলতেছে আমি একজনকে বললাম, আমার পরিচিত বললাম যে ওর জন্য একটা টাকা ব্যবস্থা করতে পারবা, তখন আমাকে বলছে সাকিব ভাই এখন মানুষকে মানে একজন এই সরকারেরই একজন পার্সনের মেয়ে, ও আমাকে বলছে কি যে এখন মানুষকে বললে মানুষজন রাগ করে। আপনি বুঝতে পারছেন, ভুলে গেছে সবাই। আবার সাকিব ভাই এটাও ঠিক যে এনসিপি বা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন তারাও তো পথভ্রষ্ট, তারাও নানাভাবে কিন্তু বিভ্রান্ত হয়েছে, সেটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে হোক, আমাদের দেশের বা পার্শ্ববর্তী রাষ্ট্রের। এবং ভেরি আনফরচুনেটলি তাদের কোনো রাজনৈতিক অভিভাবক নাই তাদেরকে গাইড করার মতো। আমাদের সিনিয়র রাজনৈতিক নেতৃত্ব, যেটি দরকার ছিল একটা ভিন্ন মত তৈরি করার জন্য, এই ইয়াং এই প্রতিবাদী গ্রুপটাকে কিন্তু আমরা নার্সিং করে একটা বিকল্প শক্তি দাঁড় করাতে পারতাম, সেটি না করে আমরা কিন্তু তাদেরকে শত্রু বানিয়ে ফেলেছি। এবং তারা কিন্তু নির্দেশনাহীন থাকার কারণে এখন নানা রকমের প্রশ্নের জন্ম দিচ্ছে। তো দেখা যাক, এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আবার কথা বলবো। জনাব সাকিব আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। বাংলাদেশে একটি জটিল কূটনৈতিক পরিস্থিতির মুখোমুখি, একদিকে ভারত পাকিস্তানের যুদ্ধ, আর একদিকে মিয়ানমারের করিডোর, সব মিলিয়ে পশ্চিমা শক্তি, আমাদের উপমহাদেশের যে শক্তি, সবকিছু মিলিয়ে বাংলাদেশ আসলে কতটুকু সঠিক সিদ্ধান্ত নিতে পারবে নিজেদের স্বার্থ রক্ষা করে, সেটি এখন দেখার বিষয়।